আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে এবং টাইপ 2 ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ গড়ার আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা কথা বলব যে যারা বেকুব তাদেরকে কি করে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের লক্ষণগুলো বুঝিয়ে দেব। আমাদের দেশে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন তাহলে সাধারণ মানুষ তো বটেই, এমনকি ডায়াবেটিসের যারা চিকিৎসক তারাও দেখবেন বলেন একই কথা যে ডায়াবেটিস রোগটির কোনো লক্ষণ আসলে আমাদের দেহে ধরা পড়ে না এবং যখন শেষ পর্যন্ত অসুখটি ধরা পড়ে তখন হয়তো অনেক দেরি হয়ে গিয়েছে। তো যারা এই কথাটি বলেন আমি তাদেরকে বলি বেকুব। তিনি ডাক্তার হলে বেকুব ডাক্তার, আর তিনি যদি রোগী হন তাহলে বেকুব ডায়াবেটিক রোগী। কিন্তু কেন? আর আমি যে দাবিটি করলাম যে চিকিৎসকরা এই কথা বলে থাকেন, কথাটি কি সঠিক নাকি ভুল? চলুন আমরা একটু দেখে আসি। সুরক্ষায় প্রতিদিন নামে যে চ্যানেল 24 এর একটি অনুষ্ঠান হয়ে থাকে, সেই অনুষ্ঠানের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল একজন অধ্যাপক পর্যায়ের ডাক্তারকে। চলুন আমরা শুনি তিনি কি বলছেন। ডায়াবেটিস আসলে একটি মরণ ব্যাধি মরণ ব্যাধি। এবং এটি সারা পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। খুবই খারাপ। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে সারা পৃথিবী এখন ডায়াবেটিসের এপিডেমিকে ভুগছেন, কারণ খুবই খারাপ ডায়াবেটিস কথা। রোগটি যেভাবে ছড়াচ্ছে এবং ডায়াবেটিস রোগটি আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে দেয় এবং আমাদের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা কমিয়ে দিতে থাকে। যেমন এর মধ্যে বেশি আক্রান্ত হয় আমাদের শরীরের রক্তনালীগুলো, আমাদের ব্রেইন, আমাদের চোখ, আমাদের হার্ট এবং আমাদের কিডনি, সব কিছুই ডায়াবেটিস ধীরে ধীরে নষ্ট করে দিতে থাকে। এবং অনেক ক্ষেত্রেই ডায়াবেটিস আপনার হয়েছে কিনা সেটা আমরা হঠাৎ করে বুঝতে পারি না। যদিও আমাদের কনভেনশনাল টিচিং হচ্ছে যে ডায়াবেটিস হলে বারবার প্রস্রাব হবে, অনেক বেশি পানি পিপাসা হবে, আপনি শুকিয়ে যেতে থাকবেন, কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রেই বিশেষ করে যেটা টাইপ 2 ডায়াবেটিস আমাদের যেটা বেশি মানুষের হয়ে থাকে টাইপ 2 ডায়াবেটিস, সেই সব ক্ষেত্রে কিন্তু এই ধরনের উপসর্গগুলো খুব একটা দেখা যায় না এবং তারা অনেকেই জানেন না যে তারা ডায়াবেটিস রোগে ভুগছেন। তো তাহলে সমস্যাটি ধরতে পারছেন আশা করি, যে ডায়াবেটিস রোগীরা বুঝতেও পারেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে। তো আমি এই অবস্থাটাকেই আ একটু আগেই বললাম যে বলি বেকুবের মতন অবস্থা। কেন? চলুন এবারে আলোচনা করি। বাস্তবতা কিন্তু আসলে টাইপ 2 ডায়াবেটিস রোগটি ধরা পড়ারও বহুদিন আগে থেকে ১০-১৫ বছর আগে থেকেই আমাদের দেহের মধ্যে কতগুলো সাধারণ মানে অতি সহজে লক্ষণীয় লক্ষণ দেখে বোঝা যায় যে আমার দেহে টাইপ 2 ডায়াবেটিস বা এই অসুখটি বাসা বাঁধতে শুরু করেছে। তো রক্তে চিনি বাড়লে তখন আমরা তাকে টাইপ 2 ডায়াবেটিস বলি। কিন্তু যার রক্তে চিনি এখনো বাড়েনি কিন্তু শরীরটা ধীরে, ধীরে সেই রক্তে চিনি বাড়ার দিকে যাচ্ছে, এই যে অবস্থাটা অর্থাৎ ডায়াবেটিস হবার আগের যে ১০-১৫ বছরের অবস্থাটা, এটাকে এক কথায় ব্যাখ্যা করা যায় একটি নাম দিয়ে সেই নামটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে দুটো জিনিস একত্রে আপনার দেহে ঘটবে, তখন সেটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হবে। কি, কি ঘটনা দুটো? প্রথমত আপনার দেহ ইনসুলিনের সংকেতে সঠিকভাবে কাজ করবে না এবং সেই সমস্যাটিকে সমাধান করার জন্যে আপনার দেহ, আপনার প্যানক্রিয়াস মাত্রা অতিরিক্ত ইনসুলিন উৎপাদন করবে। বাংলায় আমরা যে একটা কথা বলি যে, "ধারে না কাটলে ভারে কাটা", এটা খানিকটা সেরকম একটা ব্যাপার। তো যখন এই ভারে কাটার ব্যাপারটি আমাদের দেহে চলতে থাকে, তখন দেহের মধ্যে কিন্তু কতগুলো অতি সহজে লক্ষণীয় লক্ষণ দেখা দেয়। যে কথাটা একটু আগে আমি বললাম। তো ১ম লক্ষণটা হচ্ছে এই যে অ্যাকান্থোসিস নাইগ্রাকান নামে একটি সমস্যা, যেখানে দেখবেন ঘাড়ে, বগলে, কুঁচকিতে, হাঁটুর পেছন দিকে, আ এই হাতের কড়াগুলোর পেছন দিকে কালচে ভাব হয়ে যায় এবং ত্বকটা একদম স্মুথ, যে সুন্দর ত্বক যেরকম থাকে, সাবলীল ত্বক থাকে সেরকম না হয়ে খানিকটা কুঁচকে যাওয়া, যেন মখমলের মতন ভাঁজ হয়ে থাকা একটা ত্বকের মতন মনে হয়। তো এই ছবিতে যেরকম খানিকটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি কারো এই ঘাড়ের মধ্যে বা বগলের মধ্যে বা আ দেহের অন্য কোনো অংশে আপনারা এই লক্ষণটি দেখতে পান, তিনি পুরুষ হন, নারী হন বা অন্য কিছু হন, বা তিনি আ বয়স তার বেশি হোক বা কম হোক, শিশুদের পর্যন্ত যদি এটা দেখেন, তাহলে বুঝবেন এই শিশুটি বা এই মানুষটি আসলে ডায়াবেটিস রোগের পথে হাঁটছেন। এখন তিনি ইনসুলিন রেজিস্ট্যান্ট অবস্থায় আছেন, কিছুদিন পরে হবেন ডায়াবেটিক।
তারপরে যদি কারো এরকম ছোট, ছোট ত্বকের মধ্যে ট্যাগ বা আঁচিল দেখা দেয়, এগুলো ঠিক আঁচিল বলতে আমরা যা বোঝাই ঠিক তাও নয়। এগুলো দেখতে খানিকটা ত্বকের মধ্যে থেকে ঝুলে থাকা আ মৌচাক যেমন গাছের ডাল থেকে ঝুলে থাকে, এই রকমের এরা ঝুলে থাকে এবং এগুলো সাধারণত হয় ঘাড়ে, গলায়, মুখের এই পাশগুলোতে, তারপরে কুঁচকিতে, বগলে ইত্যাদি, ইত্যাদি জায়গায় এগুলো হয়। যদি এইগুলো দেখেন তাহলেও আপনার দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের আগের ধাপটা চলছে। কারো পেট যদি মোটা হয়ে যায় তাহলে তো আর আ সেখানে মানে ডায়াবেটিস যে বা ইনসুলিন রেজিস্ট্যান্স যে আপনার দেহে চলছে এই বিষয়ে তো আমরা সবাই মোটামুটি জানি। কারণ সব ডাক্তার এই কথা বলে থাকেন। পুরুষদের ক্ষেত্রে যদি আপনার ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে তাহলে আপনি এই ইনসুলিন রেজিস্ট্যান্স এর রোগী অলরেডি হয়ে গিয়েছেন। এবং পুরুষদের ক্ষেত্রে আসলে এই বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। কারণ পুরুষদের এই লক্ষণটি সবার আগে প্রকাশ পায়। দেহের মধ্যে অন্য কোনো লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই এই লক্ষণটি প্রকাশ পায়। অর্থাৎ তার দেহে ডায়াবেটিস বাসা বাঁধতে শুরু করে দিয়েছে। যদি কারো বয়ঃসন্ধির বয়স পার হয়ে যাবার পরেও মুখের মধ্যে একনি থাকে, ২৫ বছর, ৪০ বছর, ৫০ বছর বয়স অথচ আপনার মুখে এই একনি বা ব্রণ রয়েছে, তাহলে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্ট, আপনি আসলে ডায়াবেটিসের পথে হাঁটছেন। যদি কারো মাথার সামনের দিকটা চুল এরকম পাতলা হয়ে যায়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা সহজে দেখা যায়, তাহলে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যায় ভুগছেন। মহিলাদের যদি অবাঞ্ছিত লোম কারো দেহে দেখা দেয়, তাহলেও আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগছেন। যারা নাক ডেকে ঘুমান, ঘুমানোর সময় খুব নাক ডাকেন এবং কখনো, কখনো নাক ডাকতে গিয়ে তাদের দম বন্ধ হয়ে যায়, যেটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া। এই সমস্যা যদি কারো থাকে, তাহলেও তিনি ইনসুলিন রেজিস্ট্যান্সে আক্রান্ত রয়েছেন। অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে এই বিভিন্ন লক্ষণগুলো আপনার দেহে দেখা দেবে। যদি এই লক্ষণগুলো আপনি আপনার আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে দেখেন, দেখবেন অনেকের মধ্যেই এই লক্ষণগুলো রয়েছে। সুতরাং এখন আশা করি আপনি আর বেকুব থাকলেন না এবং এই লক্ষণগুলো দেখলে তাদেরকে সহায়তা করতে পারবেন। ইনসুলিন রেজিস্ট্যান্স, একটু আগে আমাদের প্রফেসরের মুখে শুনলেন যে ডায়াবেটিসের কারণ হিসেবে তিনি সরি, অনেক অসুখের কারণ হিসেবে তিনি ডায়াবেটিসকে বললেন। যে ডায়াবেটিস রোগটার কারণে অনেকগুলো আরো অসুখ হয়। এটা আমাদের কিডনি নষ্ট করে, হার্ট নষ্ট করে ইত্যাদি, ইত্যাদি। কিন্তু তিনি আসলে একেবারে যে সঠিক কথাটি বলেছেন তা নয়। বরং এই চিত্রের মধ্যে মূল সমস্যাটি দেখানো আছে। মূল সমস্যাটি হচ্ছে আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কারো দেহে বাসা বেঁধে গেলে তার দেহে এই অসুখগুলো দেখা দেয়, যার একটি অসুখ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। সুতরাং টাইপ 2 ডায়াবেটিস হওয়ার পরে যদি কারো হাই ব্লাড প্রেশার হয় বা ফ্যাটি লিভার ধরা পড়ে, তখন ডাক্তাররা বলেন যে আপনার ডায়াবেটিস হয়েছিল তাই এগুলো হয়েছে। কিন্তু বাস্তবতা আসলে হচ্ছে যে এই সবগুলো অসুখেরই কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং একেকটা অঙ্গ একেক সময় ক্ষতিগ্রস্ত হয় বিধায় এই অসুখগুলো একেকজনের একেক সময় ধরা পড়ে। অথচ এগুলোর মূল কারণটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো অসুখগুলোর চলুন নামটা আমরা একটু শুনে রাখি যাতে করে আপনারা যদি আপনার আশেপাশে আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব কারোর মধ্যে এই অসুখগুলো আছে বলে জানতে পারেন, তাহলে তাদেরকে সাহায্য করতে পারবেন। তাদেরকে বলতে পারবেন তারা যেন টাইপ 2 ডায়াবেটিসের বা এই ইনসুলিন রেজিস্ট্যান্স তাদের রয়েছে কিনা সেই পরীক্ষাটি করে। তো পরীক্ষাটি কি একটু পরে বলছি। তো যে অসুখগুলো হলে আপনি এই আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে বলে সন্দেহ করবেন, সেগুলোর মধ্যে রয়েছে কতগুলো ক্যান্সার। বিশেষ করে ওজন বেড়ে গেলে যেই ক্যান্সারগুলো হয়, ১৩ টা বিভিন্ন রকমের ক্যান্সার আছে যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে হয়। সেইগুলো এই ইনসুলিনের সঙ্গে, ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে বিজ্ঞানীরা দাবি করছেন। যদি কারো স্ট্রোক হয়, সার্কোপিনিয়া হয়, ফ্যাটি লিভার যদি থাকে, হাই ব্লাড প্রেশার যদি থাকে, ইরেকটাইল ডিসফাংশনের কথা একটু আগে বলেছি, হৃদরোগ যদি থাকে, শর্টেন টেলোমিয়ার্স অর্থাৎ কোষের আয়ু যদি কমে যায়, গাউট বা গেটে বাত যদি কারো থাকে, টাইপ 2 ডায়াবেটিস তো অবশ্যই, ইনফ্লামেশন থাকে, আলঝাইমার্স রোগ থাকে, আর্থ্রাইটিস বা ওবেসিটি ওজন বেড়ে যাওয়ার সমস্যা থাকে, পিসিওএস থাকে, ডিমেনশিয়া হয়, কারো যদি মানসিক রোগ যেমন ধরুন ডিপ্রেশন থাকে, যদি আরেকটা যেন কি বাইপোলার ডিসঅর্ডার থাকে অথবা স্কিজোফ্রেনিয়া, এই অসুখগুলো যদি থাকে, কারো মাইগ্রেন থাকলে তারা খুব সম্ভবত ইনসুলিন রেজিস্ট্যান্স রোগে ভুগছেন। তাদেরকে পরীক্ষা করে দেখে নিতে হবে তাদের এই সমস্যাটি রয়েছে কিনা। পরীক্ষা কি করে করবেন? খালি পেটে গিয়ে অর্থাৎ ১২ ঘন্টা না খেয়ে থেকে তারপরে ল্যাবরেটরিতে যাবেন, গিয়ে রক্ত দিয়ে আসবেন এবং ফাস্টিং ইনসুলিন পরীক্ষাটি করবেন। ফাস্টিং সুগার নয়, ফাস্টিং ইনসুলিন পরীক্ষাটি করবেন এবং সেই পরীক্ষায় যদি আপনার ইনসুলিনের মাত্রা ৬ বা তার উপরে নিচে থাকে তাহলে আপনি নিরাপদ। ৬ থেকে ৯ এর মধ্যে থাকে তাহলে আপনার একটু দুর্ভাবনার কারণ রয়েছে। ৯ এর উপরে হলে যত বেশি হবে তত মহাবিপদ। আপনাকে তখন এটাকে সমাধান করার চেষ্টা করতে হবে।
সমাধান করবেন কি করে? চলুন সে বিষয়ে আমরা আলাপ করি। সমাধানটা আসলে খুব সহজ, কারো জন্য অবশ্য একটু সহজ নাও হতে পারে। কারণ যারা এই ইনসুলিন রেজিস্ট্যান্স রোগে আক্রান্ত, তাদের শর্করা জাতীয় খাবার খাওয়ার প্রতি সাংঘাতিক একটা আকর্ষণ তৈরি হয়। নেশার মতন তৈরি হয়। সুতরাং তাদের অনেকের পক্ষে নিয়ন্ত্রণ করাটা একটু জটিল হয়। যেটা বিভিন্ন কৌশল রয়েছে, সেই কৌশল ব্যবহার করে আসলে ব্যবস্থাপনা করা যায়। তবে আরেকটা বিষয় হচ্ছে যে এই সমাধানটা কিন্তু পুরোপুরি খাদ্যাভ্যাস ভিত্তিক। এখানে কোনো এক্সট্রা ঔষধ বা সাপ্লিমেন্ট দরকার পড়ে না সাধারণত। এই আ সমাধান যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে করলে সেটা সবথেকে ভালো হবে। কারণ নয়তো আম আম ঝুঁকি নেয়ার তো কোনো মানে নেই, তাই না? তো কি করতে হবে? খাবার থেকে শর্করা কমিয়ে দিতে হবে। দৈনিক ৫০ গ্রামের বেশি শর্করা খাওয়া যাবে না। শর্করা খাবার বিশেষ করে যে সহজপাচ্য শর্করা যেগুলো, শস্যভিত্তিক শর্করা, সেগুলো একেবারেই খাওয়া বন্ধ করতে হবে। ধান দিয়ে তৈরি করা কোনো খাবার, গম থেকে তৈরি করা কোনো খাবার, ভুট্টা থেকে তৈরি করা কোনো খাবার, ডাল দিয়ে তৈরি করা খাবারগুলো, এইগুলোকে যতটা সম্ভব বাদ দিয়ে পারেন, বাদ দিতে হবে। সবুজ শাকসবজি খানিকটা খেতে পারবেন। মাটির উপরে হয় এই রকমের সবজি যেমন বেগুন, টমাটো, শসা এগুলিও খাওয়া যেতে পারে। কিন্তু খুব বেশি খাওয়া ঠিক হবে না। তার পরিবর্তে আপনার খেতে হবে প্রাণিজ প্রোটিন বা আমিষ, মাছ, মাংস, ডিম এগুলোকে বেশি করে খেতে হবে। এগুলোর সঙ্গে যে চর্বি আসে সেগুলোকে খেতে হবে। এগুলোকে মানে চর্বিকে বাদ দেয়া চলবে না। মাংসের সঙ্গে চর্বি সেটাকে ফেলবেন না। যদি কারো ওজন কম হয় তিনি সঙ্গে বরং মাখন বা চর্বি বা ঘি যোগ করে খাবেন। নারকেল তেলও খেতে পারেন। তাহলে আশা করা যায় উপকার পাবেন। তারপরে ৩ বেলার বেশি খাবেন না এবং রোজা রাখবেন। ৩ বেলা দৈনিক এর বাইরে খাবেন না এবং অনেকেই ২ বেলা খাবারের মাঝখানে আমরা নাস্তা করে থাকি। ১ মুঠ এটা খেয়ে ফেললাম, ১ মুঠ মুড়ি খেয়ে ফেললাম। এগুলো করা চলবে না। এগুলো করলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স টা দেহের থেকে বিদায় হবে না। চিনি, মিষ্টি চিনি খাওয়া একেবারে নিষিদ্ধ। তো মিষ্টি চিনিটাকে বাদ দেবেন, গুড় বা মিষ্টি স্বাদের সবই বাদ দেবেন। মধুর ক্ষেত্রে অবশ্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মধুটাকে শেফা বলে দাবি করেছেন, আমাদেরকে জানিয়েছেন। সেই কারণে দিনে ১ চা চামচ পরিমাণ মধু আপনি যদি খান তাহলে হয়তো আমি আপত্তি করব না। ইনশাআল্লাহ তাতেই উপকার পাবেন। আম কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে সুবিধা দেন, উপকার করেন বা আমাদেরকে যদি রহমত করেন, তো সেই রহমত করার জন্যে আমাদের যে গামলা ভরে খেতে হবে এরকম তো কোথাও উল্লেখ করেননি। সুতরাং ১ চামচ খেলেই উপকার পাবেন আশা করা যায়। এর থেকে বেশি খেলে কিন্তু ক্ষতি আমরা দেখতে পাই। তো রোজা রাখা বা উপোস করাটাকে মাঝে, মাঝে চালিয়ে রাখতে হবে। আর এইরকম খাদ্য অভ্যাস করলে আপনাকে লবণ বাড়িয়ে খেতে হবে। দৈনিক ২ থেকে ৩ চা চামচ পরিমাণ লবণ আপনার সব খাবার মিলিয়ে খেতে হবে। এটা খাওয়া হঠাৎ করে কঠিন মনে হতে পারে। কিন্তু আপনি যদি আপনার খাবারকে এমনভাবে লবণ দিয়ে খান যেখানে খাবারটা খেতে সুস্বাদু হয়, তাহলেই কিন্তু সাধারণত এই চাহিদাটা মিটে যায়। তো যদি কেউ লবণ খাওয়াকে ভয় পান তাহলে তিনি ২ চামচে সীমাবদ্ধ থাকতে পারেন। যদি কেউ মনে করেন যে না লবণ খেলে দোষ নেই, তিনি ৩ চামচ পর্যন্ত খেতে পারেন। ৩ এর বেশি আসলে খাওয়া খুব কঠিন এবং ৩ এর বেশি খেলে কিছু ক্ষতির সম্ভাবনা বাড়ে। সুতরাং সেটা আমাদের না করাই ভালো। তো লবণকে অনেকে বলেন পিঙ্ক সল্ট খাবো না সাদা লবণ খাবো, দুটোই চলতে পারে। সোডিয়াম ক্লোরাইড বলে যে লবণ সেটা হলেই হবে। এখন সাদা লবণের কিছু ক্ষতিকর দিক রয়েছে। সমুদ্রের পানি থেকে তুলে এটাকে আমরা তৈরি করি। এর মধ্যে কিছু মাইক্রোপ্লাস্টিক বা কিছু আবর্জনা থাকতে পারে। এগুলোকে পরিশোধন করার জন্যে ব্লিচিং এজেন্ট ইউজ করা হয় ইত্যাদি, ইত্যাদি। এতে কিছু ক্ষতি আমাদের রয়েছে কিন্তু আমরা যাবো কই? যদি খনি থেকে পাওয়া তুলে আনা লবণ খেতে পারতাম সবথেকে ভালো হতো। কিন্তু খনি থেকে তুলে আনা লবণ তো আমরা পাই না। সেজন্যে অ্যা যেটা পাওয়া যায় না সেটা নিয়ে দুঃখ করে হবে কি? আমাদের কাছে যা রয়েছে সেটা দিয়েই আমাদের স্বাস্থ্য রক্ষার চেষ্টা আমাদের করতে হবে। হয়তো সবচেয়ে ভালো আম যে অবস্থা সেই অবস্থায় আমরা যেতে পারব না। কারণ আমাদের কাছে ভালো জিনিসটা নেই। কিন্তু আম দেহের চাহিদাটা আশা করি মিটে যাবে। তো লবণ খাবেন সেইভাবে। তারপরেও অনেকে আমার কাছে ডায়েট চার্টের কথা জিজ্ঞেস করবেন, "ভাই আমাকে একটা ডায়েট চার্ট করে দেন তো।" তো তাদের জন্যে ডায়েট চার্ট কিন্তু আমি একটা দিয়ে রেখেছি। ঠিক চার্ট বলব না, এটাকে বলব ডায়েট সহায়িকা বা গাইডলাইন। তো এই গাইডলাইন যদি আপনারা আমার ওয়েবসাইটে এই যে easyhealtheducation.com এর /ডায়েট চার্ট এই ঠিকানায় যদি যান, তাহলে এই গাইডলাইনটি পেয়ে যাবেন। গাইডলাইনটি আমার তৈরি করা নয়। এই গাইডলাইনটি তৈরি করেছেন ইউকের ডাক্তার ডেভিড আনউইন, যিনি এই গাইডলাইনের ব্যবহার করে তার রোগী প্রায় ১৫৯ জন রোগীকে সবশেষ যে সংখ্যাটা আমি শুনেছিলাম, তাদেরকে উম তিনি নিজের হাতে আরকি তাদের ডায়াবেটিসকে ঘুরিয়ে তাদের সুস্থ অবস্থায় নিয়ে গিয়েছেন। তাদের দেহে এখন তারা এই খাদ্য অভ্যাস ধরে আছেন এবং তাদের দেহে আ রক্তে চিনিও বেড়ে থাকে না, ইনসুলিনও বেড়ে থাকে না, ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্যাটিও তাদের দেহে নেই। তারা নিরাপদ রয়েছেন, সুস্থ রয়েছেন।
এবং এই বিষয়টি যে আসলে সম্ভব সে কথা শুধু তিনি মুখের কথা তা নয়, বরং একটি গবেষণায় তিনি এই যে ঠিকানাটা এখানে দেয়া রয়েছে, এই গবেষণায় আপনারা গেলে দেখতে পাবেন যে তিনি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে ৯৭% টাইপ 2 ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এই যে খাদ্যাভ্যাসের বা ডায়েট গাইডলাইনটির কথা আমি আপনাদেরকে বলছি, সেই গাইডলাইন ব্যবহার করে তিনি উপকার পেতে দেখেছেন। তাদের মধ্যে ৪৭% কোনো রকম আর ওষুধ খাচ্ছেন না। ডায়াবেটিসের কোনো ঔষধই খাচ্ছেন না এবং তাদের রক্তে চিনিও আছে স্বাভাবিক। ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা সেটাও নেই। অর্থাৎ ইনসুলিন বেড়ে থাকলে যে ক্ষতি হয় সেটা থেকে তারা নিরাপদ। চিনি বেড়ে থাকলে যে ক্ষতি হয় সেখান থেকে তারা নিরাপদ। তো তাহলে এই ঠিকানায় গেলে আপনারা ডায়েট চার্টটি পাবেন এবং এই ডায়েট চার্টের মধ্যে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা লিখেছেন, যে কথাটি আমি আপনাদের সামনে এখন বলব, যাতে করে আমাদের দেশের যারা আমরা বেকুব রয়েছি তারা যেন একটু আমাদের বুদ্ধি বাড়ে। তো তিনি বলেছেন যে ডায়াবেটিসের সমস্যাটা হলো যে ডায়াবেটিস হলে পরে আমাদের বিপাক প্রক্রিয়া চিনিকে সঠিকভাবে আর ব্যবস্থাপনা করতে পারে না। চিনি খেলে সেটাকে আর সঠিকভাবে কোথায় রাখবে, কি কোথায় ব্যবহার করবে এটা করতে পারে না। যেটা মানে তখন অবস্থাটা এরকম হয় যে চিনিটা আমাদের দেহের জন্য একটা বিষ এর মতন কাজ করে, একটা পয়জন হিসেবে কাজ করে। সুতরাং আ এর যে বা শর্করা খাওয়ার পরিমাণটা, কারণ শর্করা হজমের পরেই আমাদের রক্তে চিনি আকারে প্রবেশ করে। সুতরাং এই চিনিটাকে যদি আমরা কমাতে চাই তাহলে শর্করাটাকে খাওয়া কমিয়ে দিতে হবে। সেটাই এই অসুখের সমাধান। অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স অথবা টাইপ 2 ডায়াবেটিস দুটোর ক্ষেত্রেই আপনি যদি এই শর্করা জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দেন অথবা সাংঘাতিকভাবে কমিয়ে আনেন, তাহলে আপনি এই রোগ থেকে মুক্তি পাওয়ার আশা করতে পারেন। তো অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে করবেন। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা এই ডায়েট করলে তাদের প্রেশার কিন্তু খুব দ্রুত নেমে আসবে। সুতরাং ঔষধও খাচ্ছেন, প্রেশারও পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু বিপত্তি হতে পারে। আর যাদের ডায়াবেটিস রয়েছে, যারা ডায়াবেটিসের জন্য সালফোনিলুরিয়া বা ইনসুলিন থেরাপি ব্যবহার করছেন অথবা SGLT2 ইনহিবিটর ঔষধগুলো ব্যবহার করছেন, তাদেরকেও এই ঔষধগুলো কমাতে হবে বা বন্ধ করতে হবে চিকিৎসকের পরামর্শ মতন। তো আ আশা করছি এই তথ্য অনুযায়ী আপনারা যদি জীবন ধারণ করেন তাহলে আর ওই বেকুবের মতন ভাবতে হবে না যে ডায়াবেটিস আমার দেহে যে রয়েছে আমি সেটা তো বুঝতে পারছি না। আ লক্ষণগুলো আমি আপনাদের বলেই দিয়েছি। আর যারা আমাকে চেনেন না তাদের জন্যে এই আমার হচ্ছে পরিচয়। আমি অ্যাডভান্স কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করেছি ২০২০ সালে আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে এবং তারপরে এই বিষয়ে আমার লেখাপড়া চালিয়ে গিয়েছি এবং এই সার্বিক শিক্ষার আলোকেই আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিস থেকে আত্মরক্ষা করতে পারি। সঙ্গে কিভাবে আমরা বুঝতে পারবো যে এই অসুখটি আমাদের দেহে রয়েছে। যাতে করে ওই রক্ত পরীক্ষা করে রক্তে চিনি বেড়ে গিয়েছে সেই অবস্থায় যাওয়ার বহুদিন আগেই হয়তো ৫-১০ বছর আগেই হয়তো আমরা নিজেদেরকে নিরাপদ করে ফেলতে পারবো। ডায়াবেটিস যেন আমাদের দেহে বাসা বেঁধে ফেলতে না পারে সেই ব্যাপারটি নিশ্চিত করতে পারবো। আপনার আশেপাশে আপনার বন্ধু-বান্ধব, আপনজন, আত্মীয়স্বজন তাদের দিকে তাকিয়ে দেখুন, তাদের ঘাড় পরীক্ষা করুন, তাদের হাতকে পরীক্ষা করুন, তাদের করের মধ্যে দাগ কালো হয়েছে কিনা দেখুন, তাদের আঁচিল হয়েছে কিনা দেখুন, তাদের মুখে ব্রণ আছে কিনা দেখুন, চুল পাতলা হচ্ছে কিনা দেখুন, ইত্যাদি লক্ষণগুলো দেখে বা তাদের ওজন বেড়ে যাচ্ছে কিনা দেখুন। দেখে তাদেরকে আমার এই ভিডিওটি শেয়ার করবেন তাদের সঙ্গে, যাতে করে তারা আর বেকুব না থাকেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।